স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই অমোঘ মন্ত্র যতজন বাঙালি স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন বা সে লড়াইয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন, তাদের প্রত্যেকের জন্য ছিল এক মহামন্ত্র। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের অনেকের কথাই আমরা আর মনে রাখতে পারিনি, কারণ তাদের কথা বহু জায়গায় লিপিবদ্ধ নেই, অথচ সেগুলো আমাদের স্মৃতিতে নেই। তাই সেগুলো ঘটেনি এমন তো নয়। যাঁদের বংশে কেউ না কেউ কখনো না কখনোই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে নেমেছেন, তারা প্রাণ পর্যন্ত দিয়েছেন, এবং যাদের স্মৃতিতে সে কথা ধরা রয়েছে, আমরা তাদের সেই কথা স্মৃতি সিন্ধুকে বন্দি করে রাখতে চাই, আজকের জন্য, আগামীর জন্য। স্মৃতি সিন্ধুকের এই পর্বে সেরকমই কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণ শুরু করা যাক। সত্যি কথা বলতে কি, যদিও রাজনীতি করা লোকের ঘরে আমার জন্ম, আমার বাবা কাকা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বাবা 9 বছর জেল খেটেছেন, কাকা 11 বছর জেল খেটেছেন, এবং জেল থেকে যেদিন বাবা ছাড়া পেল তাকে পুরস্কার দিয়েছিল ব্রিটিশ সরকার। গল্পটা হচ্ছে, বিপ্লবীদের গল্প বলতে গেলে প্রথমে বলবো আমি প্রয়াত হেমন্ত বোসের কথা। বাবা কাকার বিশেষ বন্ধু ছিলেন এবং বাবা কাকার হাত ধরেই রাজনীতিতে আসা। আমাদের খেলার দোকান, আমাদের জীবিকা ছিল খেলার দোকানে। অবশ্যই জীবিকা রোজগার করার জন্য যে খেলার দোকান তা নয়, খেলার দোকানটা হচ্ছিল রাজনীতি করার জন্য। এইবার প্রশ্ন হতে পারে, রাজনীতির সঙ্গে খেলার দোকানের কি সম্পর্ক আছে? খেলার দোকানের সম্পর্কটা এইখানে মজার জিনিস। স্পোর্টস কোর্সের আমাদের দোকান, স্পোর্টস কোর্সের ভেতর ফুটবল একটা কোর্স, বিরাট অঙ্গ। এখন ফুটবলগুলোর কোনো লেস নেই, তখনকার দিনে ফুটবলের লেস দিয়ে বাঁধতে হতো। ব্ল্যাডার ছিল, ব্ল্যাডার পাম্প করে ওটা নলটাকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে লেস দিয়ে বাঁধতে হতো। ওইটাই ছিল রাজনীতির বিরাট বড় একটা সঙ্গী। এইবার হচ্ছে কি করে ওটা সঙ্গী হই, এইবারে এইটার রাজনীতির সঙ্গে কি অঙ্গ? রাজনীতির কোনো খবর পাঠাতে হবে, বলিস তো চারদিকে খবর চীনে যোগের মতো আটকে রয়েছে। খবরটা লেখা হলো, বলের ভেতর দেওয়া হলো, এইবার তাতে ব্লাডার ভরা হলো, পাম্প করা হলো, ছেলেরা বল ড্রপ করতে করতে নিয়ে চলে যেতে। বুঝতে পারছেন? এই হচ্ছে রাজনীতি। এইটার থেকেই আমাদের খেলার দোকান পরবর্তীকালে ওটা জীবিকার হিসেবে সিলেক্ট হলো। এইবার ওরা যখনই যাই করুক না কেন, খবরটা তো দিতেই হবে, কাজে রাস্তাটা কি। আর যেটা বলছিলাম, আমার বাবাকে পুরস্কার দিয়েছিল, সেটা হচ্ছে বাবাকে ছাড়ার সময় ব্রিটিশ সরকার পুরস্কার দিল। কি পুরস্কার? 18 ঘন্টার স্ট্যান্ডিং হ্যান্ডকাপ ঝুলিয়ে দিল। পাটা খালি মেঝেতে বুড়ো আঙুল টেরা হয়েছে, পায়ের পাতা ফেললে পরে হাতের উপর টান পড়ল। এইভাবে 18 ঘন্টা তাকে আটকে রেখেছিল, তারপর তাকে ছেড়ে দেয়। এইটা হচ্ছে তার পুরস্কার। তবে হ্যাঁ, ভারত স্বাধীন হওয়ার পর ভারত সরকার বাবাকে এবং আমার কাকাকে সম্মান জানিয়েছিল তাম্রপত্র দিয়ে। তার ভেতরে সবচেয়ে একটা মজার গল্প আমি বলে নিয়ে এসেছি এই রাজনীতি যেতে, সেটা হচ্ছে বাবার রাজনীতিতে 3টে নাম ছিল। অরিজিনাল নাম হরিশ্চন্দ্র দাশগুপ্ত, একটা নাম ছিল নানা, আর একটা নাম ছিল মাস্টারমশাই। মাস্টারমশাইটার নাম হওয়ার কারণ ছিল বাবার অনুশীলন সমিতিতে রাইফেল চালানো, পিস্তল চালানো, তীরধনুক চালানো, বর্ষা চালানো ওগুলো শেখাতেন। এই শেখানোর জন্য যেহেতু শেখাতেন, তারা মাস্টার মশাই। আর নানা কথার জন্য কারণ ছিল বাবার আমারই মতো বেটে, কিন্তু চেহারা অনেক ছিল, বিভিন্ন রকমের মানে ভোল বদল করতে পারতো, মানে মেকআপের সাহায্যে। রাসবিহারী বোস যখন শেষবারের মতো জাপান যায়, খিদিরপুর ডকে বাবা রাসবিহারী বোসের সমস্ত মাল পত্র তুলে দিয়েছিল জাহাজে, পুলিশ সেজে। এই যে রূপবদল, বহুরূপী, যার জন্য তার নাম ছিল নানা। মানে নানার পোশাকে আসাকে সে চেহারা পাল্টে গেল। এমনি বাবা কাকারা, হেমন্তবাবু, তারা রকে আমাদের দোকানে রকে বসে গল্প গুজব হতো। তার ভেতর মানে তাদের ক্রিয়াকর্ম আমি জানতাম না, কিন্তু তারা যে কীরকম ছিল
তার ভেতরে এক ভদ্রলোকের নাম না করলে নয়, ললিত বসাক বলে এক ভদ্রলোক ছিলেন, শামপুকুর স্ট্রিটে থাকতেন। এইবার তারা, এই ললিত বসাকের গল্পটাই আমি বলছি। সবাই জানে এই বুড়িবালামের তীরে যে এটা হয়েছিল গন্ডগোলটা, জার্মান থেকে মশাল পিস্তল আসছিল, সেই পিস্তল আটকানো হয়েছিল। আচ্ছা, সেই পিস্তল উদ্ধার করে বাঘাযতীন। সেই পিস্তল কিছু আসে অনুসরণ সমিতির হাতে এবং সেটা রাখা হয়, পুলিশ তো পেছনে লেগেই রয়েছে, রাখা হয় একটা প্রকাশ্য জায়গায়। জায়গাটাতে এখন নাম হচ্ছে বিধান সরণি, আগের নাম ছিল কর্নওয়াল স্ট্রিট। কর্নওয়াল স্ট্রিট আর বিধান সরণির ক্রসিং টুয়ার্ডস হাওড়া স্টেশন, হাওড়ার দিকে যাওয়ার ওখানে প্রথম বাড়িটা বাদ দিয়ে দ্বিতীয় বাড়িটাতে। পরবর্তীকালে আমি দেখেছিলাম, এখন আছে কিনা জানি না, একটা কাগজের দোকান হচ্ছিল, বিরাট বড় কাগজের দোকান। ওই একতলাতে বিপ্লবীর 7-8টি ছেলে একতলাটা ভাড়া নিয়েছিল তাদের কাজের সুবিধার জন্য। সেখানে থাকতো কি, তারা বাড়িওয়ালাকেও দেখাতো, পাড়ার লোককেও দেখতো, যথারীতি সকালবেলা খেয়ে দিয়ে অফিস যাচ্ছে, বিকেলবেলা আসছে, আর প্রত্যেকের কাছেই ঘরে একটা করে চাবি আছে। যে আগে আসছে সে আগে খুলছে, যে পরে আসছে সে তো খোলাই পাচ্ছে। এইবার পিস্তলগুলো ওখানে রয়েছে, বোধহয় গোটা 10-12 এরকম সংখ্যায়। এখন পিস্তলগুলো কিছুতেই আনা যাচ্ছে না, কে আনবে? ওখানে চারদিকে পুলিশ একদম জোকের মতো আটকে রয়েছে। এই ললিত বসাক তিনি বললেন, আরে কি আছে, আমি আনবো। কি করে আনবি? ঠিক আছে দেখ। তিনি ওরকম গেছেন, আর তিনি এটা হওয়ার পর থেকেই, আর ওই বাড়িটার সামনে রাস্তার উপরে একটা চায়ের দোকান ছিল, ফুটপাতে যেমন চায়ের দোকানগুলো, সেটা ও গিয়ে ওখানে চা খেতে, আর ইচ্ছাকৃতভাবে কিছু পাগলামি করতো। লোকে ভাবতো যে মাথায় কিছু গন্ডগোল আছে, চাকরি বাকরি করতে পারছে কিন্তু মাথায় কিছু ওই আছে, সেরকম ভাবে হতো। এটা ওই পিস্তলটা আনার প্রায় মাসখানেক আগে থাকতেই এই ট্রায়ালটা চলছিল। এখন ওখানে ওরা, আর ওই চায়ের দোকানের পাশেই এই রাস্তার উপরেই টুল পেতে কিছু পুলিশ সবসময় পাহারায় থাকতো, যাতে যে পুলিশগুলো দেখতো, আর ওকে দেখে এই আজকে কি করবি রে, আজকে ওকে আরো তাতিয়ে দিত। ও আর প্রাণ খুলে আরো পাগলামি দেখাতো। সবাই জানতো এত পাগল হলো। এসে যেদিন পিস্তলগুলো নিল সেদিনকার ঘটনা যথারীতি, সে শ্যামরাগুলো, এদের সোনাগুলো দিয়ে কোনো কাজকর্ম হবে না। এই সারাদিন খেটে খুটে এলাম, এখনো তিনি দরজা খুলতে পারলেন না। কি করবো, আমার কাছে চাবিটা আজকে নাই, কি করি? চাওয়ালা সেও কিন্তু বিপ্লবী দলের লোক, কিন্তু চাওয়ালা সেই বসেছে। পুলিশগুলো হাসতে হাসতে বলছে, এক কাজ কর, ভেঙেছে তালাটা। হ্যাঁ ঠিক বলেছিস, তালাটা ভাঙতে হবে। চাওলার দোকান থেকে হাতুড়ি নিল, কয়লা ভাঙার হাতুড়িটা নিয়ে দাম করে মারলো, তালা ভেঙে তোমার ঘরে ঢুকলো, ধুতির পোঁচাটা খুলে তার ভেতর পিস্তলগুলো ফেললো, বেরিয়ে বুড়িগুলো কি এই এলি খেলি না দিলি না চলে, আর খাবো না, এদের সঙ্গে আমার এই হয়েছে। তা তোরটা ঝুলছে কেন ওরকম? এই ঝুলছে, এই এটা খুলবো, খুলে ব্রিটিশ সরকারকে ধরবো, এরকম ভাবে বাঁধবো, তারপরে দেখবো। সেই জন্য কোচাটা খুলে রেখেছি, তখন যদি খুলতে না পারি কি করব? পাগলা আজকে ভালো খেপেছে বলে আরো তাতিয়ে দিল। উনি তো ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেলেন। তার পর মুহূর্তেই ওপর মহল থেকে খবর যে ঘরটায় পিস্তল আছে, বার করো, কপাল চাপড়াচ্ছে, চোখের সামনে দিয়ে বলে পিস্তল নিয়ে। এই হচ্ছে তখনকার দিনের রাজনীতির। আমাদের স্মৃতি সিন্ধুক এইভাবে হারিয়ে যাওয়া বা প্রায় হারিয়ে যাওয়া সময়ের গল্প আপনাকে বলে, আপনাকে শোনায়। আমরা তাই বলি, শোনো না প্রায় হারিয়ে যাওয়া সেই সময়ের গল্প। স্মৃতি সিন্ধুকের পরে পর্বে আপনি আর কোন হারানো সময়ের গল্প শুনতে পাবেন জানতে গেলে আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে শোনো না স্মৃতি সিন্ধুক।